অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের স্টুডিও থেকে আপনাদের এই রোজকার প্রিয় সরাসরি স্বাস্থ্য অনুষ্ঠান কেমন আছেন অনুষ্ঠান থেকে আপনাদের সাথে আমি পুরোটা সময় জুড়ে আছি ডক্টর তানজিয়া খানম তম্পা। আমরা প্রতিদিনই কেমন আছেন অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য সমস্যার বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করি, কথা বলার চেষ্টা করি এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করি বিশেষজ্ঞদের সাথে কথা বলে। এবং তারই ধারাবাহিকতায় আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, বিশেষ করে তরুণ সমাজে যে সমস্যাটি এখন প্রকট পুরো বাংলাদেশ সমাজে, সেটি হচ্ছে আসক্তি আসলে কি। এই বিষয়টি নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত আছেন সহযোগী অধ্যাপক, আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন সহযোগী অধ্যাপক ডক্টর চিরঞ্জীব বিশ্বাস, মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল, এবং আমাদের সাথে অনলাইনে আরও আছেন ডক্টর ইফতেখার আলম সিদ্দিকী, অ্যাডিকশন মেডিসিন স্পেশালিস্ট, অ্যাথেনা লিমিটেড। চিরঞ্জীব স্যার, আপনাকে আদাব। সেই সাথে আপনাকে জন্মাষ্টমীর শুভেচ্ছা আজকে। এবং আমাদের সাথে আছেন ইফতেখার আলম সিদ্দিকী স্যার, আপনাকে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমাদের অনুষ্ঠানে স্বাগতম। দর্শক, আসক্তি, আসলে আসক্তি এই শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে। আসক্তি শব্দে এই যেটি আসক্তি ব্যাপারটি, এটির আসলে যেটি ল্যাটিন শব্দ সেটি যেটা বোঝায় সেটা হচ্ছে আবদ্ধ হওয়া অথবা দাস হওয়া। কোনো একটি নির্দিষ্ট কাজের প্রতি, খাওয়ার প্রতি অথবা কোনো একজন ব্যক্তির প্রতি যদি অতিরিক্ত পরিমাণে মনের কন্ট্রোলের বাইরে কোনো কিছু একটা করা হয়, সেটিকেই আমরা আসলে আসক্তি বলি। এই আসক্তি যখন অভ্যাসে পরিণত হয়ে যায় তখনই কিন্তু এটা জীবনের জন্য, সমাজের জন্য এবং নিজের মনের জন্য খুব ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমরা এই আসক্তির ব্যাপারগুলো আজকে জানবো যে কেন আসক্তি আমাদের এই মানুষের জন্য একটা ডিসঅর্ডার অথবা রোগ হিসাবে পরিগণিত হচ্ছে। দর্শক, আমরাই যে শুধু কথা বলবো তা কিন্তু নয়, আপনারাও আমাদের সাথে কথা বলতে পারেন। সেটা কিভাবে? নিচের স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, সেই নাম্বারে ফোন করে ফেলতে পারেন ঝটপট। এবং আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউবে নেক্সাস টেলিভিশন হেলথ এই পেজে সরাসরি লাইভে যাচ্ছে। আপনারা সেখানে লাইক এবং কমেন্টসের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন এবং সেই সাথে আপনার মূল্যবান প্রশ্নটিও সেখানে করতে পারেন। চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়, শুনতে থাকুন, দেখতে থাকুন, আর হ্যাঁ, প্রশ্ন করতে ভোলা যাবে না। প্রথমেই ডক্টর চিরঞ্জীব বিশ্বাস স্যার, আপনাকে প্রশ্ন, এই যে আসক্তি ব্যাপারটি, এটি তো আসলে এখন দেখা যাচ্ছে যে কেউ ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে অথবা কেউ খুব কোনো একটা খাবারে খুব বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। এই যে আসক্তি, এটা আপনার কাছে জানতে চাই, আসলে কখন আসক্তি মানুষের জন্য রোগ? থ্যাংক ইউ। প্রথমে আমি নেক্সাস টিভিকে ধন্যবাদ জানাই যে আসক্তি বিষয়ে একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই আয়োজন করার জন্য, এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো প্রথমে আমরা আসক্তি যদি কথা বলি, আসলে আসক্তি বলতে আমরা শুধু যে রোগের কথা বলি, আসক্তি রোগ হিসেবে আমরা যখন বলি তখন এইটা অতিরিক্ত হয়। আসলে আমাদের বেশিরভাগ দিনের বেশিরভাগ সময় আমার চিন্তার মধ্যে ওই জায়গাটাই আমার মাথায় ঘুরপাক খেতে থাকে এবং আমার মধ্যে ওই 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 হতে পারে এটা মোবাইল, হতে পারে এটা ইন্টারনেট, হতে পারে ওটা কোনো মানুষের প্রতি, হতে পারে এটা কোনো মাদকের প্রতি, যে কোনো কিছুর প্রতি অতিরিক্ত সময় ক্ষেপণ আমার হবে। এবং তার সাথে সাথে দেখা যাবে আমার সারাদিনের যে স্বাভাবিক কাজকর্ম, যেমন আমি ধরেন অফিসে যে জব করি, জবের জায়গায় আমার ব্যাহত হচ্ছে, আমার কাজের ক্ষেত্রে ব্যাহত হচ্ছে, আমার সবসময় খালি মোবাইল দেখতে ইচ্ছা করছে, আমার কাজে মনোযোগ থাকছে না, কাজের মধ্যে ভুল হয়ে যাচ্ছে বারবার। এবং দেখা যাচ্ছে এটা একদিন দুই দিন না, দীর্ঘদিন ধরেই এই সমস্যাটা আমার হচ্ছে। এবং সাধারণত বলি 6 মাসের বেশি যদি আমার একটা কোনো কিছু ব্যবহার করি, অতিরিক্ত ব্যবহার, সাধারণত আমরা মোবাইলের ক্ষেত্রে যেমন বলি যে দিনে 2 ঘন্টার বেশি আমরা যদি মোবাইল ব্যবহার করি, সেক্ষেত্রে আসক্তির একটা ঝুঁকি থেকে যায়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মোবাইল, ইন্টারনেট না, আমাদের বিভিন্ন ধরনের যেমন গাঁজা, বা ফেন্সিল, এমনকি অনেকে ঘুমের ওষুধের প্রতিও কিন্তু আমরা আসক্তি হতে দেখেছি। এটাও কিন্তু অনেকদিন পরে মানুষ যখন নিতে থাকে দীর্ঘদিন ধরে, তখন কিন্তু এইটার ক্ষেত্রে সে আর নিয়ন্ত্রণ তার হাতে থাকে না, তখন দেখা যায় এটার প্রতি সে নির্ভরশীল হয়ে যায় এবং তার দাসে পরিণত হয়। এবং অতিরিক্ত এই ব্যবহার করে তার সময়ও নষ্ট হয়, যেমন কাজেও ব্যাঘাত ঘটে, এবং অনেক ক্ষেত্রে ঘুমেরও ব্যাঘাত ঘটে। স্বাভাবিক দেখা যায় তার যে স্বাভাবিক জীবন, যে স্বাভাবিক হয়তো আগে সে মুভি দেখতো, গান শুনতো, সেগুলো কিন্তু নষ্ট হয়েছে। আমরা অনেক ক্ষেত্রে দেখি ইন্টারনেটে অনেকে জুয়া বা অনেক দেখি যে আমরা আইপিএল এ বেটিং এর ব্যাপার, এগুলোতেও দেখা যাচ্ছে তার কোনো স্বাভাবিক কাজকর্ম আসে কন্টিনিউ করতে পারে না, এবং দেখা যাচ্ছে এইসব জায়গায় সময় ক্ষেপণের ফলে তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। অনেক ক্ষেত্রে সারা রাত জেগে মোবাইল চালায়, সারা রাত দেখে, দেখা যাচ্ছে টিভি দেখে, ভিডিও গেম খেলে। যে কোনোটাই আমরা বলি যে যদি অতিরিক্ত ব্যবহার এবং তার স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটে এবং তার 6 মাসের বেশি অধিক হয়, তাহলে এটাকে আমরা আসক্তি রোগ হিসেবে আমরা মনে করব।
এবং এই ক্ষেত্রে চিকিৎসা দরকার। ধন্যবাদ চিরঞ্জীব স্যার, আপনি বেশ সুন্দর করে গুছিয়ে ব্যাপারটি বললেন যে আসলে আসক্তিকে কখন আমরা রোগ বলি। ডক্টর ইফতেখারী আলম সিদ্দিকী স্যার, আপনার কাছে আসতে চাই এই পর্যায়ে। এই যে চিরঞ্জীব স্যার বলছিলেন যে মোবাইলের প্রতি আসক্ত, কোনো একটা গেম খেলার প্রতি আসক্ত, ইদানিংকালে দেখা যাচ্ছে যে আমরা ফেসবুক অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহারের প্রতি খুব আসক্ত হয়ে যাচ্ছি। এই যে ড্রাগস তো আছেই, আসলে এগুলো যখন আসক্তি তৈরি করে তখন আসলে মানুষের শরীরে কি কি পরিবর্তন হয় যার জন্য আসলে সে আসক্তিতে এত বেশি ভোগে, এবং সেটা 6 মাস থেকে 1 বছর 2 বছর, এবং মানুষ খুব প্রচণ্ড পরিমাণে মানসিক ডিপ্রেশনে চলে যায়, অনেকে সুইসাইডও করে। কি কি পরিবর্তনগুলো ঘটে? এখন এটা, ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কোশ্চেন করার জন্য। তো প্রথমে আমি বলতে চাই যে আসক্তির ব্যাপারে এখন এক একটা আসক্তির জন্য এক এক রকম আপনার শারীরিক কিছু বা আপনার মানসিক পরিবর্তন হয়ে থাকে। সো মাদকাসক্তর জন্য একরকম আপনার পরিবর্তন হয়ে থাকে ইন্টারনেট ডিভাইস, আপনার যদি ইন্টারনেট কম্পিউটারে বেশি ইউজ করে থাকে তাহলে ওটার জন্য কিছু কিছু সমস্যা হয়ে থাকে। তো মাদকের ব্যাপারটা আমি আগে একটু বলি, তারপরে আমি আদার্স ব্যাপারগুলো বলবো। নর্মালি যে কোনো আসক্তিতে দুই রকম সমস্যা হয়। একটা হচ্ছে আপনার শারীরিক কিছু পরিবর্তন হয়, আর এছাড়া কিছু আচরণগত কিছু পরিবর্তন হয়। শারীরিক পরিবর্তনের ভিতরে মাদকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্ষুধামন্দা, যারা খুব বেশি ড্রাগ নিচ্ছে তারা ক্ষুধামন্দা, খেতে পারতেছে না, বমি বমি ভাব, অনেক বেশি দুর্বলতা, হাত পা জ্বালা পড়া, বুক ধড়ফড় লাগা, হ্যাঁ, খুব বেশি দুর্বল লাগা, স্বাস্থ্য ভেঙে যাওয়া, এই ব্যাপারগুলো আসলে হয়ে থাকে শারীরিক পরিবর্তন। আর প্রত্যেকটা এদেরই আবার যখন তারা ড্রাগ বা মাদক নিয়ে থাকে তখন তাদের কিছু আচরণগত পরিবর্তন হয়, তাদের আচরণে কিছু পরিবর্তন দেখা যায়। যেমন তাদের খিটখিটে মেজাজ হয়ে যাওয়া, সন্দেহ করা, এটা খুব বেশি হয় যে তারা তাদের প্রিয়জন, আত্মীয়, বাবা মা, বন্ধু বান্ধবদের সন্দেহ খুব বেশি করে, ব্যবহারটা খুব খারাপ করে। তাদের ব্যবহারটা দেখা যায় একটা খুব ভালো ব্যবহার করতে একটা ছেলে, ভদ্র ছেলে, বাট দেখা যায় যে আপনার মাদক নেওয়ার পরে তার ব্যবহার খুব বেশি খারাপ হয়ে থাকে, মিথ্যা কথা বলা খুব বেড়ে যায়। দেখা যাচ্ছে যে আপনার খুব অল্প বয়সী যারা মাদক নিচ্ছে তাদের একটা প্রবণতা, মিথ্যা কথা বলার প্রবণতা তাদের ভিতরে বেড়ে যায়, চুরি করার প্রবণতাটা খুব বেড়ে যায়, এবং তারা চুরি করে, লুকাতে যায় অনেক কিছু, এবং অপরাধমূলক কাজে লিপ্ত হয়ে যায়। বিভিন্ন রকম অপরাধমূলক কাজে তারা মোটামুটি লিপ্ত হয়ে যায় এবং সামাজিকতা এড়িয়ে চলে। এটা তাদের আচরণে খুব বোঝা যায় যে একটা ফ্যামিলি প্রোগ্রাম বা গেট টুগেদার বা কোনো একটা রিলেটিভস এর বাসায় বেড়াতে যাওয়া, তখন তারা এই সামাজিক অনুষ্ঠানগুলোকে তারা এড়িয়ে চলার চেষ্টা করে। সো এটা মাদকাসক্তির ক্ষেত্রে। আর যদি আপনি ডিভাইস, কম্পিউটার অ্যাডিকশনের কথা বলেন, এখানেও শারীরিকভাবে দেখা যায় সে সময়মতো খাচ্ছে না, সে ইন্টারনেটে পড়ে আছে, শরীর ভেঙে যাচ্ছে, ক্ষুধামন্দা তারও হয়ে যাচ্ছে, কারণ তার একটা নেশা চলে আসছে যে আমাকে অনেক সময় ইন্টারনেটে থাকতে হবে, গেমস খেলতে হবে, বা ফেসবুক বা চ্যাট আমাকে করতে হবে। সো তাদের দৈনন্দিন নর্মাল জীবন কিন্তু তাদের ব্যাহত হয় এবং তাদের প্রোডাক্টিভিটি কমে যায়, একটা কাজের মনোযোগ হারিয়ে ফেলে, হ্যাঁ, প্রোডাক্টিভিটি তাদের কমে যাবে। আর তাদেরও আচরণগত দেখবেন যে তারা খুব অস্থিরতা কাজ করে, হয়তো ঘুম থেকে উঠে তারা স্ক্রল না করলে, ফেসবুক না দেখলে, বা হয়তো গেমস না খেললে খুব মেজাজ খিটখিটে, অস্থির, এবং তাদের আচরণ পরিবর্তন হয়, এবং তারাও অপরাধমূলক বিভিন্ন জায়গায় তারা জড়িত হয়ে যায়। সো এটা শারীরিক এবং আচরণ দুভাবেই এটা আমাদের ভিতরে একটা ইফেক্ট করে, আমাদের মানুষের ভিতরে। দারুণভাবে গুছিয়ে বললেন ইফতেখারী আলম সিদ্দিকী স্যার যে আসলে যে পরিবর্তনগুলো দেখা যায় সাধারণত মেজাজ খিটখিটে হয়ে যাওয়া থেকে শুরু করে, ঘুমের পরিবর্তন থেকে শুরু করে অপরাধমূলক কাজেও বিভিন্নভাবে জড়িয়ে পড়তে পারে। চিরঞ্জীব স্যার, আপনার কাছে আসতে চাই যে এই যে আসক্তি আপনি বললেন এবং ইফতেখারী আলম সিদ্দিকী স্যারও বললেন যে বিভিন্ন ধরনের আসক্তি, মাদকাসক্তি তো একটা প্রথম প্রিডমিনেন্ট একটা কারণ আছে। আসলে কোন বয়সে সাধারণত মানুষ এরকম আসক্তিতে ভোগে এবং রোগের পর্যায়ে চলে যায়? থ্যাংক ইউ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে আসক্তির ক্ষেত্রে যে কোনো বয়সে আসক্তি হতে পারে, এবং অনেক ক্ষেত্রে আসক্তির পিছনে কারণ থাকে আসলে একাকিত্ব, অনেক ক্ষেত্রে রিলেশন ব্রেকডাউন, অনেক ক্ষেত্রে দেখা যায় সাময়িক কিছু স্ট্রেস, এটা হতে পারে জবের স্ট্রেস, হতে পারে তার পড়ালেখার স্ট্রেস, হতে পারে ফ্যামিলিতে তার বাবা মার সম্পর্কের ঘাটতি, সম্পর্কের সমস্যা, বা তাদের নিজেদের মধ্যে বাবা মার সাথে সম্পর্কের সমস্যা, বা হয়তো সিঙ্গেল বাবা মার সন্তান। তো দেখা যাচ্ছে তাদের মধ্যে কিন্তু এই ক্রাইসিসের কারণে তারা অনেকের ক্ষেত্রে সেই ওভারকাম করার টেন্ডেন্সি থাকে না। এই জন্য আমরা সাধারণত বলি বেশিরভাগ ক্ষেত্রে আমরা টিনেজার বয়সের ক্ষেত্রে পাই। আবার আফটার 50 বছরের পর যারা বা যখন বয়স হয়ে যায়, অনেক ক্ষেত্রে রিটায়ার্ড হয়ে যায়, অনেক ক্ষেত্রে ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে যায়, অনেক ক্ষেত্রে ওয়াইফ মারা গেছে, হাজবেন্ড মারা গেছে, অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা দেখি যে এই আসক্তির প্রবণতা গুলো থাকে। বা অনেক ক্ষেত্রে দেখা যায় ফ্রেন্ড সার্কেল, বিশেষ করে আমরা দেখি যে ফ্রেন্ড সার্কেলের সাথে বিশেষ করে যারা বয়স্ক ক্লাব মেনটেন করে, সে ক্লাবের মধ্যে কিন্তু এইসব মাদকের আধিক্যের কারণে বা সহজলভ্যতার কারণেও কিন্তু
অনেকে কিন্তু আসক্তির জায়গা তৈরি হয়ে যায়। তবে আমরা বলি যে কোনো বয়সেই মাদক মানে আসক্তি হতে পারে। তবে ছোট বয়সের মধ্যে আমরা সাধারণত বেশিরভাগ দেখি যে সাধারণত আমরা দেখি গাঁজার প্রবণতা, স্মোকিং, এটা খুব আর্লি এজ গুলোতে আমরা পাই। আর একটু বয়স হয়ে গেলে আমরা সাধারণত হেরোইন গুলো পাই, হেরোইন, মরফিন, প্যাথিডিন, এগুলো সব ইনজেক্টেবল যেগুলো আছে ওগুলো কম বয়সের বাচ্চাদের মধ্যে কম আমরা পাই। বয়স্ক মানুষ বিশেষ করে আমরা বলি আফটার 25 বছর পরে সাধারণত আমরা এই হেরোইন, মরফিন গুলো আমরা পাই। তবে আমরা সবচেয়ে বেশি পাই এখন ইদানিং টিনেজার মধ্যে একটা শুরু হয়েছে, যেটা হচ্ছে আমরা বলি মিডিয়া এডিকশন, রিল এডিকশন, যে মোবাইলে একটার পর একটা রিল আসতে থাকে এবং রিল সে নিয়ন্ত্রণ করতে পারে না, একটার পর রিল চলতে থাকে রাতের পর রাত, এবং দেখা যাচ্ছে তার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। এই জিনিসগুলো আমরা ইদানিং অনেক বেশি পাচ্ছি টিনেজারদের, বাচ্চাদের মধ্যে। চমৎকারভাবে বললেন চিরঞ্জীব স্যার। ইফতেখার আলম সিদ্দিকী স্যার, এই যে স্যার যেভাবে বললেন যে কোন বয়সটাতে হয়, স্যার যেমন বললেন যে একটা তরুণ বয়স, আবার একটা 50-এর পরেও বয়স। আপনার কাছে জানতে চাই স্যার, আসলে নারী এবং পুরুষ দুজনের মধ্যে আসলে কাদের মধ্যে বেশি এই আসক্তির ব্যাপারটা পাচ্ছেন আপনারা? না, এটা তো আগে আসলে পুরুষদের ভিতরেই দেখা যেত। মানে আপনার আগে আমি আপনার 90 দশকের দিকে তো পুরুষদের বেশি দেখা যেত, এবং 2000-এর প্রথম দিকে আপনার আপনার মেয়েদের যে ছেলেদের পরিমাণটা বেশি ছিল। বাট রিসেন্টলি আমি তো প্র্যাকটিস আপনার লাস্ট 15 ইয়ার্স করছি, তো রিসেন্টলি লাস্ট 10 ইয়ার্স থেকে আমি দেখছি যে আপনার এখন মোটামুটি অলমোস্ট সমান সমানই বলা যায়, কারণ নারীরা আপনার নিচ্ছে, তারাও মাদক নিচ্ছে, এবং পুরুষ নারী এটা কোনো অংশেই আপনার বলা যাবে না নারীরা কম নিচ্ছে। হ্যাঁ, মোটামুটি বলা যায় আপনার দুটো গ্রুপই নিচ্ছে। এর কিছু কারণও আছে এটা নেওয়ার পিছিয়ে। আমি কি একটু কারণগুলো একটু বলবো? জি জি, অবশ্যই অবশ্যই স্যার। এটা আসলে রিসেন্টলি যে ব্যাপারগুলো বেশি হচ্ছে সেটা হচ্ছে সহজলভ্যতা, যেটা মাদকের ব্যাপারে খুব বেশি। এটা এখন বর্তমানে এখন অনেক বেশি সহজলভ্যতা বাজারে। আমি প্রতিটা এরিয়ার বাংলাদেশের 64 জেলায় এবং সব জায়গাতেই খুব পাওয়া যাচ্ছে। এটা একটা ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে কৌতূহলটা অনেক বেড়ে গেছে। আসলে আমার মনে হয় যে আগেকার সময় এতটা কৌতূহলী ছিল না। হ্যাঁ, মানে আপনার যারা আপনার বয়ঃসন্ধিকালের ছেলেমেয়েরা বা ইয়াং যারা আছেন তারা অতটা কৌতূহলী ছিল না। বাট রিসেন্টলি তারা এই ব্যাপারে খুব কৌতূহল, বিশেষ করে ইউনিভার্সিটিতে যাচ্ছে বা কলেজে পড়ছে, তাদের ভিতরে এই জিনিসটা আমি দেখেছি আমার প্র্যাকটিসে যে তাদের কৌতূহলটা অনেক বেশি। আর এছাড়া বন্ধুদের চাপ, যেটা আমিও খুব মনে করি যে বন্ধুদের চাপ জিনিসটা এইটা এখন মনে হয় একটু বেশি। আগে আমি এতটা বন্ধুদের চাপ শুনিনি যারা আপনার 90 দশকে নিয়েছিল, বাট এখন বন্ধুদের চাপটা খুব বেশি। হতাশা, ব্যর্থতা অলসো একটা রিজন। হ্যাঁ, যেটা হতাশা এবং ব্যর্থতার কারণে দেখা যাচ্ছে তারা একটা ড্রাগটাকে সহজ উপায় হিসেবে তারা বেছে নিচ্ছে, এবং এটা একটা প্রবলেম। আর আরেকটা ব্যাপার কি, আগে মাঠ, খেলার জায়গা, ঘুরতে যাওয়ার প্রবণতা, এই ব্যাপারগুলো খুব ছিল। এখন তো শহরে আসলে খেলা বা প্রতিটা জায়গায়, শহরে না, মানে দেখা যাচ্ছে যে খেলার মাঠ আপনার অপ্রতুল বা আমাদের পর্যাপ্ত নেই। তো ওরা বেশিরভাগ সময় হয়তো ডিভাইস, কখনো অ্যাডিকশন যাচ্ছে, কখনো বা ড্রাগ অ্যাডিকশনে যাচ্ছে। ওরা এটা একটা আনন্দ হিসাবে নেয়। হ্যাঁ, যে এটা একটা জাস্ট ওয়ান কাইন্ড অফ ফ্যান্টাসি বা আনন্দ। তারা এটাও একটা রিজন যে তারা রিসেন্টলি মাদকাসক্তদের খুব বেশি আক্রান্ত হচ্ছে। পুরুষ এবং ছেলে এবং মেয়ে দুজনই খুব হচ্ছে এটা। দুই 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 বয়সের মানুষই আসলে বেশ আসক্ত হচ্ছে। দারুণভাবে বললেন। আসলে যেভাবে বললেন স্যার আপনি, যে আসলে সহজলভ্যতা, হয়তোবা আগে যখন আমরা পড়াশোনা করেছি কিংবা বড় হয়েছি, তখন হয়তোবা বাসায় একটা টিভি এবং সেই টিভিতে আলিফ লায়লা অথবা বাংলা যে নাটকগুলো হতো সেগুলো দেখাতেই আমাদের আনন্দটা থাকতো। কিন্তু এখন হয়তোবা সেই আনন্দের ব্যাপ্তিটা অনেক বেড়েছে এবং কৌতূহলটাও বেড়েছে, সহজলভ্য অনেক হয়ে গেছে সমস্ত কিছু। ডক্টর চিরঞ্জীব বিশ্বাস স্যার, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই। আমি তো ডাক্তার ইফতেখার যে এত সুন্দর করে বললেন, আমি দুইটা পয়েন্ট কিছু যোগ করতে চাই। একটা পয়েন্ট আমরা বলি মিডিয়া, আমাদের মিডিয়া আমরা যেগুলো দেখি, মুভি এবং আমার যেগুলো সিনেমা, মুভি, নাটক, বা আমরা অনেক সময় ইংরেজি মুভি এবং ইন্ডিয়ান মুভি, এসব জায়গা আমাদের বাংলাদেশে খুবই বেশি হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মুভিগুলোর মধ্যে কিন্তু খুব খুব বেশি কমন কিন্তু স্মোকিং, ড্রাগস, এগুলো কিন্তু খুব সহজলভ্য দেখা যায়। খুব মানে আগে যেটা দেখা যেত যে ভিলেনরা নিচ্ছে, মানে যা খারাপ তারা নিচ্ছে, কিন্তু রিসেন্টলি মুভিগুলোতে কিন্তু নায়করা কিন্তু স্মোকিং করছে, নায়করা কিন্তু অ্যালকোহল নিচ্ছে। এই জিনিসগুলো কিন্তু মানুষকে ইন্সপায়ার করে, ঠিক আছে? যদিও নিচে লেখা থাকে যে অ্যালকোহল খেলে ক্যান্সার হবে বা স্মোকিং করলে মুখ ক্যান্সার হবে, কিন্তু কিছু লেখা দেখা যায়, কিন্তু আসলে মানুষ তো এগুলো দেখে না। মানুষ দেখে নায়ক সিগারেট খাচ্ছে, নায়কের মতো হতে গেলে আমি সিগারেট খাবো। তো এই জিনিসগুলো কিন্তু অনেক ইনফ্লুয়েন্স করে মিডিয়াতে, বিশেষ করে মিডিয়ার আমরা এই জায়গাগুলা
আর 2 নম্বর যে ব্যাপারটা হচ্ছে, আমরা দেখেছি ফ্যামিলিতেও অনেক ক্ষেত্রে, আমরা বিশেষ করে ফ্যামিলির মধ্যে বাবা মা বিশেষ করে তারাও দেখা যাবে অনেক সময় ক্লাবের থেকে বিভিন্ন মাদক, বিশেষ করে স্মোকিং এর জায়গাটা স্টার্টিং এর থেকেও সন্তানরাও কিন্তু তাদের থেকে ইন্সপায়ার্ড হয়। তাদের কাছে সন্তানরা তার বাবা মা কিন্তু মডেল হিসেবে চিন্তা করে। যখন দেখে মা খাচ্ছে অ্যালকোহল বা বাবা খাচ্ছে, স্মোকিং করছে, অ্যালকোহল নিচ্ছে, তাদের মধ্যেও কিন্তু এই প্রবণতাগুলো ছোটবেলা থেকে কাজ করে। এবং আমরা দেখেছি বংশগত যারা আমরা দেখেছি যে বাবা স্মোকিং করে, সে যতই সন্তানকে বকাঝকা দিচ্ছে তুমি করবা না, কিন্তু দেখা যাচ্ছে তাদের মধ্যে একটা জিন আছে, জিনগত ভাবে যে তারা, বাবা যদি স্মোকিং এ আসক্ত হয় সেক্ষেত্রে যে সে মজাটা পায়, বিশেষ করে আমরা বলি যে মাদক নিলে কিন্তু ব্রেনের মধ্যে ডোপামিন রিলিজ হয়, খুব এনজয় করে, মানুষ খুব আনন্দ কাজ করে, এটা মানে ডোপামিন হ্রাস হয় একটা তার, সে খুব আনন্দ বোধ করে। সন্তানদের মধ্যেও দেখা জেনেটিক কারণে ওই স্মোকিং নিলে তার মধ্যে কিন্তু সেই জিনগত ব্যাপার কারণে সেও কিন্তু অনেক এনজয়মেন্ট হয়। ঠিক সেরকম আমরা যারা দেখি যে বাবা স্মোকিং করে না, তার ফ্রেন্ডরা যতই তাকে স্মোকিং ট্রাই করায়, কিন্তু এটা টান টান দেয় হয়তো, তো সে কিন্তু সেই এনজয়মেন্টটা কিন্তু থাকে না। জি চিরঞ্জিত স্যার, আমরা এই ব্যাপারটাতে আবারও ফিরবো, কারণ বিষয়টা নিয়ে আমাদেরকে আরো কথা বলতে হবে। পরিবারের মানুষজনকে আসলে সতর্ক করতে হবে, সচেতন করতে হবে, এই বিষয়টার প্রতি আসলে আমাদের অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, অনুষ্ঠানের মাধ্যমে হয়তো আমরা পারবো। তবে এই পর্যায়ে একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। দর্শক চোখ রাখুন নেক্সাস টেলিভিশনের পর্দায়, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত। নিশ্চয়ই আপনারা সবাই নেক্সাস টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন। আমরা কথা বলছিলাম আসক্তি আসলে কি, মানে মানুষের নেশা নিয়ে আমরা কথা বলছিলাম, এবং এই বিষয়ে কথা বলছিলেন আমাদের সাথে সহযোগী অধ্যাপক ডক্টর চিরঞ্জীব বিশ্বাস, মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল, এবং আমাদের সাথে আরও ছিলেন অ্যাডিকশন মেডিসিন স্পেশালিস্ট ডক্টর ইফতেখারী আলম সিদ্দিকী, অ্যাথেনা লিমিটেড। আমরা কথা বলছিলাম বিরতিতে যাবার আগে, এই আসক্তি অথবা নেশা যখন আসলে শারীরিক এবং মানসিকভাবে মারাত্মকভাবে নির্ভর করে ফেলে কোনো একটা নির্দিষ্ট জিনিসের প্রতি, বিশেষ করে মাদক অথবা আমরা ড্রাগসের ব্যাপারটা নিয়েই কথা বলছিলাম ডক্টর চিরঞ্জীব স্যারের সাথে। এখন কথা বলতে যাচ্ছি ডক্টর ইফতেখারী আলম সিদ্দিকী স্যার, আপনার সাথে কথা বলতে চাই। এই যে আসক্তির ব্যাপারটি, চিরঞ্জীব স্যার বলছিলেন যে এখন আমাদের আসলে যে ফ্যামিলি বন্ডিং কিংবা এই যে ধূমপানের ব্যাপারটি, এবং একটা ছেলে মেয়ে দেখা যাচ্ছে যে মাদকের প্রতি খুব বেশি আসক্ত হয়ে যায়। যখন কেউ মাদকের প্রতি আসক্ত হয়ে যায়, পরিবারের লোকজন আসলে আগে থেকে বোঝার কি কোনো উপায় আছে যেটা থেকে তার বাচ্চা কাচ্চাকে আগে থেকেই ফেরত নিয়ে আসতে পারে? না, এটা আগে থেকে বোঝার উপায় নেই, বাট কিছু কিছু জিনিস আমাদেরকে করা উচিত। সেটা হচ্ছে যে পরিবারের যে রিলেশনশিপ সম্পর্কগুলো, পরিবেশটা, এটা যেন খুব ভালো থাকে, একটা মানে আপনার বন্ধনটা যেন খুব ভালো থাকে একটা পরিবারের ভিতরে, এটা খুব দরকার। এছাড়া কিছু কিছু ব্যাপার, যেমন যখন একটা বয়ঃসন্ধিকালে যখন একটা ছেলে বয়ঃসন্ধির সময়টা থাকে, তখন তাদের বন্ধু নির্বাচন, কাদের সাথে মিশতেছে বা তারা কি টাইপের বন্ধু, এই ব্যাপারগুলো একটু পরিবারের লোকজনের একটু মনিটর করা উচিত। এছাড়া ওদের যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে ওদের কৌতূহলটা খুব বেশি থাকে, তো এর জন্য আমার মনে হয় ওদের কি মাদকের কুফল যে দিকগুলো আছে, খারাপ যে দিকগুলো আছে, এইটা নিয়ে একটু ওপেনলি কথা বলা খুব ভালো হয়। যদি অ্যাওয়ারনেস স্কুলে করা যায়, স্কুল এবং কলেজে যদি এটা অ্যাওয়ারনেস গুলো ঠিক মতো করা যায়, তাহলে তারা কিন্তু স্কুল থেকে এই জিনিসটা জানতে পারবে। কারণ আসলে তো ওরা জানে না ব্যাপারটা, ওরা বন্ধুদের চাপে পড়ে নিচ্ছে, কখনো কৌতূহল থেকে নিচ্ছে জিনিসটা কি, বা আমি একটু খেয়ে দেখি জিনিসটা কি। তো এটা যদি স্কুলেই ওদেরকে বলা হয় এবং তাদেরকে বুঝতে দেওয়া হয় যে এটা কুফল দিকগুলো কি, খারাপ দিকগুলো কি, মানুষের শরীরে কি কি সমস্যাগুলো তৈরি হয়, মানসিক কি কি সমস্যাগুলো তৈরি হয়, তাহলে কিন্তু ওরা এই অ্যাওয়ারনেস গুলোর মাধ্যমে কিন্তু ওরা সচেতন হবে। এবং এইটা শুধু স্কুলে না, এটা প্রতিটা এলাকায়, অ্যাপার্টমেন্টে, মহল্লায়, আমাদের তো অনেক রকম প্রোগ্রামই আমাদের এখন হয়, বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম হয়, সোসাইটির অনেক প্রোগ্রাম গুলো হয়। সেখানে আমার মনে হয় মাদকের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলোকে যদি একটু সংযুক্ত করা যায় এবং প্রতিটা পরিবারে যদি এটা বোঝানো যায়, এবং ছাত্রছাত্রী, বয়ঃসন্ধিকাল, ওদের এই সময়টা যদি বোঝানো যায়, আমার মনে হয় যে তারা এখান থেকে দূরে সরে আসবে। এবং পরিবারের বন্ধনগুলো খুব ভালো রাখতে হবে, এবং একে অপরের ট্রান্সপারেন্সি, লাইক আপনার এটা তো মাদক, আপনি যদি মোবাইলও বেশি হয়ে থাকে, আপনার বেশি ইউজার হয়ে থাকে, আমরা বলবো না যে ইন্টারনেট ইউজ করবেন, আমরা বলবো না,
তাহলে পিছিয়ে পড়ে যাবে। কেন ইন্টারনেট ইউজ করবে না? অবশ্যই তারা ইন্টারনেট ইউজ করবে, তারা ডিভাইস ইউজ করবে, সবই করবে, কিন্তু এটা একটা পরিমিত নিয়মের ভিতরে করতে হবে। তার অবসর সময় করতে হবে, যেন সেটা তার মাত্রাতিরিক্ত কোনো কিছু ভালো সে না হয়ে থাকে, এবং এটা যেন তার পড়াশোনার উপরে কোনো ইফেক্ট না পড়ে। তো এই ব্যাপারগুলো যদি একটু মনিটর করা যায়, পাসওয়ার্ড করা যায়, টাইম বাইন্ডিং এগুলো ধরে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে কোনো আসক্তিতে কোনো রকম সমস্যা হয়ে যাওয়ার কথা না। হুম, দারুণভাবে বলেছেন। ডক্টর চিরঞ্জীব স্যার, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই। এই যে মাদকের আসক্তি কিংবা যে কোনো বিষয়ের প্রতি, সোশ্যাল মিডিয়া অথবা যে কোনো কাজ, এই যে ইদানিংকালে তো আসলে আমাদের যেটা ব্যাপার, যে সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি বন্ডিং, যেমনটা আগে যেমন একটা শিক্ষক কিংবা স্টুডেন্টদের মধ্যে একটা বন্ডিং ছিল, আমরা শিক্ষকদের কথা শুনতাম, কিংবা আমরা যদি বাড়ির অথবা প্রতিবেশী কাউকে, কোনো গুরুজন কাউকে দেখতাম, তাহলে আসলে মাথা নিচু করে চলা অথবা সালাম দেয়া কিংবা সিগারেটটা লুকিয়ে ফেলা, এই ব্যাপারগুলো কিন্তু আসলে আগে খুব চলতো। তো আপনি যেমনটা বললেন, আসলে আমাদের পাশ্চাত্য দেশ অথবা বলিউডের সিনেমার যারা সেলিব্রিটি আছে তাদেরকে আসলে আমরা ফ্যাশন আইকন হিসাবে দেখি। তারা যখন স্মোকিং করছে তখন ভাবছি যে এটাও মনে হয় আমি করলে হয়তো বা তার মতোই আমাকে দেখাতে হতে পারে। তো আপনার কাছে জানতে চাই স্যার, ইদানিংকালে পড়াশোনা কিংবা স্কুলের পরিবেশ, বাসার পরিবেশ সব কিছু কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে, একদম ডিফারেন্ট হয়ে গেছে। এরকম একটি সময়ে যদি কেউ আসলে মাদকের আসক্তিতে ভোগেন অথবা যে কোনো কিছু আসক্তি যেটা তার শারীরিক মানসিক প্রভাব পড়ছে, আসলে এরকম কিছু হলে তাদেরকে কি ধরনের চিকিৎসার পদ্ধতিতে আপনারা নিয়ে যান? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসক্তির ক্ষেত্রে আসলে বেশিরভাগ যারা আসক্তি হন তারা আসলে এটাকে গুরুত্ব দেন না, বা তারা এটাকে চিকিৎসা লাগবে বলেও মনে করেন না। সমস্যা যেটা হয়, যখন তার রেজাল্টটা খারাপ হয়, পরিবারও হয়তো অনেক ক্ষেত্রে না বলেন মোবাইল ইউজ করার দরকার নাই বা নিয়ন্ত্রিত ইউজ করো, কিন্তু আসলে যারা আসক্তি থাকেন তারা আসলে কথা শুনেন না, তারা তো তাদের মতো ইউজ করেন। এমনকি তারা যদি না বলেন বা বেশি না বলেন, তখন তাকে ভাঙচুর, রাগারাগি বা এমন কিছু করে থাকেন যেটা ভয়ে গার্জিয়ানরা হুমকি দেয়, তখন গার্জিয়ানরা কিন্তু ভয়ে কিছু বলেন না। তো একটা পর্যায়ে যেটা হয়, আসক্তিটা আরো বেড়ে যায়। যখন দেখা যাবে একদম লেখাপড়া খারাপ করছে বা আচরণগত সমস্যা হচ্ছে বা মিথ্যা কথা বলছে, চুরি করছে, হ্যাঁ, তখনই গার্জিয়ানরা এটাকে গুরুত্ব দেন। এবং অনেক সময় যেটা হয়, গার্জিয়ান নিয়ে আসতে চান, বাচ্চা কিন্তু আসতে চায় না। তো সেই ক্ষেত্রে তখন আমাদের যেটা হয়, হাসপাতালে ভর্তি করা ছাড়া আসলে কোনো উপায় থাকে না। রোগী যখন আসবেন না, কারণ আমরা যখন একটা রোগীকে মানে আমরা চিন্তা করছি যে রোগী ঘুমাচ্ছে না রাত্রে, যে রাগারাগি করছে, লেখাপড়া করছে না, বা দেখা যাচ্ছে খুব দুর্বল, খাওয়া দাওয়া করছে না, তখন তো আমরা সন্দেহ করি হয়তো মাদক নিচ্ছে কিনা। তখন যখন আমরা গার্জিয়ানকে বলি যে আপনি একটু আপনার সন্তানকে একটু ইউরিন দিয়ে একটু ডোপ টেস্টটা করে নিয়ে আসি, মাদকের টেস্ট আমরা দেখি যে মাদক কি আছে, তখন সেই সন্তান কিন্তু আসলে ইউরিন দিতে চায় না, ইউরিন দিবে না, রাগারাগি করে, থ্রেট দেয় যে আমি আত্মহত্যা করে বসবো, কিন্তু বা আমাকে যদি কখনো আমার অনুমতি ছাড়া হাসপাতালে ভর্তি করো, আমি কিন্তু দেখে নিবো তোমাদেরকে। মানে এই সায়েন্স সিম্পটম বলে কিন্তু বোঝা যায় যে একটা সে সন্তান আসক্তি দ্বারা অনেক নির্ভরশীল। কারণ আমরা বলি ব্রেনের আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স বলে একটা এলাকা আছে, যে এলাকাটা আসলে আমাদেরকে যে আমাদের ব্রেনে বিবেকের মতো কাজ করে, যে কোনটা উচিত কোনটা অনুচিত কোনটা উচিত না সে ঠিক করে। কিন্তু যেটা হয় কি, যারা যখন মাদকাসক্ত হয়, যখন আসক্তিতে যায়, তখন কিন্তু তাদের প্রিফ্রন্টাল কর্টেক্সটা আর নিয়ন্ত্রিত থাকে না, তাদের নিয়ন্ত্রণ, এটা মাদক দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যায়। তখন আর বিবেক বোধটা কাজ করে না, কোনটা উচিত কোনটা অনুচিত। এই জন্য দেখবেন মাঝে মধ্যে মাদকগ্রস্ত রোগীর দ্বারা কিন্তু তার গার্জিয়ান আঘাতের শিকার হয় না, এমনকি খুনও হয়ে গেছে, এমনও কিন্তু আমরা বিভিন্ন আমাদের ইতিহাস থেকে দেখেছি। তো তার মানে কিন্তু গার্জিয়ানরা যখন বলেন যে যে ও যদি না চায় থাক, তাহলে ডোপ টেস্ট করার দরকার নেই, ও যদি না চায় থাক, তাহলে হাসপাতালে ভর্তি করার দরকার নেই, এই সিদ্ধান্তটি গার্জিয়ান পরবর্তী ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। আমরা কিন্তু ডাক্তাররা সবসময় বলি যে রোগীটাকে ভর্তির দরকার নেই, যদি ওকে নিয়ে আসতে পারেন, ও যদি কপারেট করে, ও যদি চায় এখান থেকে বের হতে, তাহলে আমরা খুব সুন্দরভাবে আউটডোর থেকেই, চেম্বার থেকে তাকে চিকিৎসা দিয়ে সুস্থ করতে পারবো। তো রোগী যখন আসতে চায় না, রোগী যখন রাগ দেখান, তখন কিন্তু এই ক্ষেত্রে আর উপায় থাকে না, নিরুপায় হয়েই তখন ভর্তি হতে হয়। বিদেশে কিন্তু আমাদের কোনো রোগীকে কিন্তু মানে জোরপূর্বক কোনো অ্যাডমিশনের ব্যাপার থাকে না, কারণ এটা কিন্তু স্কুল, কলেজ, অফিস সব জায়গায় মনিটরিং হয়। এবং মাদকটাকে কিন্তু বাইরের দেশে যে এমন নেতিবাচক দেখা হয় না যে তার মাদক নিলে সে চাকরি করতে পারবে না, মাদক নিলে স্কুলে যেতে পারবে না, ওই জায়গায় কিন্তু রেস্ট্রিকশন নেই। আমাদের জায়গায় কিন্তু মাদকটাকে একটা ক্রিমিনালের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যে এটাই কিন্তু সবচেয়ে বড় প্রবলেম করেছে। মানুষ চিকিৎসা থেকে লুকিয়ে করতে চায়, অনেক ক্ষেত্রে এগুলো আলাপ আলোচনা করতে চায় না, অনেক ক্ষেত্রে হাসপাতালে ভর্তি করলে ভাবে মান সম্মান চলে যাবে, কি ভাববে মানুষ, বিয়ে হয়তো হবে না। এইগুলোই কিন্তু পরবর্তীতে সমস্যাগুলো বাড়ে। অনেক সময় আমরা পাই যে সন্তান, বড় সন্তান মাদক নিচ্ছে,
তখন কিন্তু গার্জিয়ান গুরুত্ব দেয় না। তখন দেখা যায় বড় সন্তানকে থেকে যখন ছোট সন্তানও মাদকাসক্ত হয়ে যাচ্ছে, তখন গার্জিয়ান গুরুত্ব দেয়, কিন্তু তখন রাস্তায় সমস্যা কিন্তু অনেক বেড়ে গেছে। তো এই জিনিসগুলো আসলে আমার মনে কি একটু আগে যে ডাক্তার ইফতেখার বললেন যে স্কুল, কলেজ, বাসা সবখানে কিন্তু মাদক নিয়ে সচেতনতা দরকার। স্কুলের মধ্যে আমরা অবশ্যই বলি কাউন্সিলর রাখা দরকার। এই জন্য বলি স্কুলে কোনো বাচ্চা যখন ক্রাইসিসে পড়ে যাবে, চোখে বলেছিলাম ক্রাইসিসে পড়লে কিন্তু বাবা মার সাথে সম্পর্ক যদি ভালো না থাকে, তখন কিন্তু তার ফ্রেন্ড সার্কেল বলে একটু মাদক নিয়ে তো ভালো লাগবে, তখন সে যদি যে কোনো ক্রাইসিসের ক্ষেত্রে কিন্তু বৈজ্ঞানিক কিন্তু চিকিৎসা পদ্ধতি আছে। আমরা সাইকোথেরাপি, কথা শেষের মাধ্যমে, স্ট্রেস ম্যানেজমেন্ট থেরাপির মাধ্যমে, রিলেশন থেরাপির মাধ্যমে কিন্তু তার এই জীবন বৈজ্ঞানিক ভাবে কিন্তু তার সমাধান করা যায়, তাকে কিন্তু হেল্প করা যায়। তো যেটা হয় কি এই ব্যাপারে তারা চিকিৎসার উদ্যোগী না হয়ে তারা কি করে ওই মাদকের দিকে শিফট করে ফেলে। বিশেষ করে অনেক সময় বলে যে মাদক নিলে পরীক্ষা ভালো হবে, রাত জাগতে পারবে, বিভিন্ন ব্যাপারে কিন্তু মানুষ এরকম মার্কেটিং করে। যারা মাদক নেয় আসলে যারা, তারা চায় না আসলে যে আরেকজনও ভালো থাকুক, তারা চায় তারাও যেন আসক্ত হোক। ব্যাপারটা সেখান থেকে ছড়াই। এই জন্য ছোটবেলা থেকেই যদি আমাদের স্কুল কলেজ গুলোতে এগুলা নিয়ে আসক্তির ব্যাপার নিয়ে সচেতনতা তৈরি হয়, যে গার্জিয়ানদের মধ্যে, এমনকি স্কুলে যে একজন সাইকোলজিস্ট থাকেন এবং সাইকোলজি যদি একটা বাচ্চার সাথে কথা বলেন যে কোনো প্রবলেমে আসলে স্ট্রেস নিয়ে, তখন আমি মনে করি সে ইতিবাচক ভাবে তাকে সাজেশন দিতে পারে, বা হয়তো আরো বেটার সার্ভিসের জন্য হয়তো একজন ক্লিনিক্যাল সাইকোলজি এবং সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করতে পারে। কারণ আমরা ছোট বয়সে কিন্তু অনেক এনজাইটি রোগী পাই, ডিপ্রেশনের রোগী কিন্তু আমরা পাই। অনেকে মনে করেন এনজাইটি ডিপ্রেশন বড়দেরই হয়, ছোটদের হয় না, কিন্তু আমরা 3000 বাচ্চা, অনেক বাচ্চা, এমনকি 4-5 বছর বাচ্চাও কিন্তু আমরা পাই যে এনজাইটিতে ভুগছে বিভিন্ন ব্যাপারে। তো আমরা মনে করি এগুলোকে ছোটভাবে না দেখে এগুলো একটু গুরুত্ব সহকারে দেখে প্রয়োজনে একটু ডাক্তারের সাথে কথাবার্তা বলা, যে আসলে কিন্তু সমস্যা কতটুকু। এমন হতে পারে যে পরিবারে কোনো সমস্যার কারণে বাচ্চার রোগের জায়গাটা তৈরি হয়েছে। যে আমরা একটু আগে যে টিফিটা বললেন যে পরিবারের পরিবেশটা খুব সুন্দর থাকতে হবে, একজন মনের কথা বলতে পারে। গার্জিয়ান, একটা বাচ্চা যখন তার মনের কথা গার্জিয়ানকে বলতে পারে না, ভাবে যে গার্জিয়ানকে বললে গার্জিয়ান এক্সাইটেড হয়ে যাবে, জাজমেন্টাল হয়ে যাবে, তার সাথে রাগারাগি করবে, তখন কিন্তু সে কিন্তু তার বন্ধুদের সাথে শেয়ার করতে যায়, যে বন্ধুরা কিন্তু তার মতোই, তার বুদ্ধিমত্তা তাদের মতোই। তো সেরকম তারাও কিন্তু খুব বেশি হেল্প করতে পারে না। আমাদের মধ্যে এখনো কালচারগত ভাবে তৈরি হয় নাই যে একটা যে কোনো প্রবলেমে আমি একটু প্রফেশনাল মেন্টাল হেলথ সাপোর্ট দিব, একদম সাইকিয়াট্রিস্ট, সাইকোলজির কাছে যাবো, এই ট্রেডিশনটা আমাদের বাংলাদেশে এখনো তৈরি হয় নাই। তারপরেও আমি মনে করি এখনো অনেক ধরনের গার্জিয়ানরা আমরা দেখেছি ছোট বয়সে বাচ্চাদেরকে নিয়ে আসছেন, আমি সেটা খুব ইতিবাচক ভাবে দেখি। আজকালকার গার্জিয়ান অনেকেই, বাবা কিন্তু বলেন যে না ওর কত সমস্যা দেখছি না, মা কিন্তু গুরুত্ব সহকারে নিয়ে আসেন, আমি মনে করি খুবই ইতিবাচক। দুজনেই যদি এখানে চিকিৎসার ক্ষেত্রে দুজনেই ইতিবাচক, জায়গাটা খুবই দরকার। এবং চিকিৎসার ক্ষেত্রে বিশেষ করে মাদকের চিকিৎসা আমরা বলি কিন্তু এটা অনেকটা সাইকোথেরাপি, কথা সেশন নির্ভর চিকিৎসা পদ্ধতি, এবং গার্জিয়ানকে কিন্তু যথেষ্ট ট্রেনিং দিতে হয়। সেক্ষেত্রে গার্জিয়ান যদি এখানে কপারেট না করে, গার্জিয়ান যদি মনে করে আসক্তি কোনো ব্যাপার হলো নাকি, আর কোনো সবাই নেয়, এটা কোনো ব্যাপারই না, এটা কালচারের ব্যাপার, একটা দুইটা মাদক নিলে কোনো যাবে আসবে না, এটাকে অ্যালকোহল খেলে কোনো ব্যাপার না, স্মোকিং করলে কোনো ব্যাপার না। হ্যাঁ, আমরা স্মোকিং করছি অনেক, স্মোকিং কিন্তু একটা গেটওয়ে। আমরা বলি যে মাদক শুরু করার প্রথম স্টেপ স্মোকিং, ভেপ, এগুলো দিয়ে কিন্তু শুরু হয়, তারপর কিন্তু আস্তে আস্তে এই জিনিসগুলো কিন্তু বাড়ে। তো সেক্ষেত্রে গার্জিয়ান যদি সব ক্ষেত্রেই একটু গুরুত্ব সহকারে দেখেন এবং চিকিৎসার ক্ষেত্রে আন্তরিক হন, এবং একজন সাইকিয়াট্রিস্ট যেভাবে তাকে সহায়তা করবেন সেই ব্যাপারে উনি আন্তরিকতা দেখান, যে রোগী কি বলছে তা না, রোগীকে থ্রেট দিচ্ছে তা না, চিকিৎসাটা কিভাবে ভালো হবে, তাহলে আমি মনে করি এই ক্ষেত্রে কিন্তু চিকিৎসার ক্ষেত্রে কিন্তু সুস্থ করা রোগী সম্ভব। যেটা আমাদের অনেক গার্জিয়ানে মনে করে মাদক ধরছে একবার শেষ, দিয়ে দিলে ঠিক হয়ে যাবে, বইয়ের চাপে ঠিক হয়ে যাবে, অনেক ভুল ধারণা। অনেকে চিন্তা করেন যে ধর্মকর্ম করলে ঠিক হয়ে যাবে। তো আমি মনে করি চিকিৎসার ক্ষেত্রে একদম প্রফেশনাল হেল্পের কাছে গেলে উনি যেভাবে গাইড করবেন সেভাবে চিকিৎসা করলেই হবে। এবং হাসপাতালে ভর্তি করলেও রিহ্যাব সেন্টারে কোনটা কম টাকা সেখানেই যাওয়া না, আমি মনে করি যেখানে কোয়ালিটি সার্ভিসটা থাকবে, সাইকিয়াট্রিস্ট থাকবে, সাইকোলজিস্ট থাকবে, ঠিক মতো এনভায়রনমেন্ট সুন্দর থাকবে, যেখানে রোগীর সাথে সুন্দর আচরণ করা হবে, রোগীর কোনো শারীরিক আঘাত, কোনো মানসিক নির্যাতন করা হবে না, সেইসব জায়গাগুলোতে আমাদের আসলে ভর্তির জন্য যেতে হবে। কম টাকা কোনটা সেটা চিন্তা করে গেলে কিন্তু আমি মনে করি চিকিৎসার জায়গাটা গার্জিয়ানরাই ঠকবে, কম্প্রোমাইজ হয়ে যাবে। জি, ডক্টর চিরঞ্জীব স্যার দারুণভাবে বলেছেন পুরো ব্যাপারটি, চিকিৎসার পুরো ব্যাপারটি খুব দারুণভাবে বললেন। ডক্টর ইফতেখারী আলম সিদ্দিকী স্যার, আপনার কাছে আসতে চাই এখন। এই যে স্যার বললেন, চিরঞ্জীব স্যার বলছিলেন যে আমাদের বাইরের দেশে, আমাদের পার্শ্ববর্তী দেশ কিংবা বাইরের বিভিন্ন দেশেই দেখা যায় যে একটুখানি অ্যাংজাইটি, অস্থিরতা অথবা রাতে ঘুম হচ্ছে না, আমরা কিন্তু খুব ইজিলি সাইকিয়াট্রিস্ট অথবা সাইকোলজিস্টের হেল্প নিতে পারি। আমাদের দেশে এই যে মানসিক ডাক্তারের কাছে যাওয়া অথবা সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়ার ব্যাপারটি কিন্তু খুব নেগেটিভভাবে দেখা হয়। মাদকের ব্যাপারটা তো আছেই সেখানে। তো এই যে যারা মাদকাসক্তিতে ভুগছে অথবা অন্য যে কোনো আসক্তি, যে কোনো খাওয়া অথবা যে কোনো কিছুর প্রতি আসক্তি যেটা তাকে খুব বিপদের দিকে নিয়ে যাচ্ছে, এরকম একটা আসক্তিতে ভুগছে একজন মানুষকে আসলে কোথায় নিয়ে যাওয়া উচিত? সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত নাকি সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত, এবং কোন কোন সেন্টার সাধারণত বাংলাদেশে আছে?
আচ্ছা, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যে আসলে কার কাছে নিয়ে যাওয়া উচিত। তো এখানে আমি একটু বলে নেই, সেটা হচ্ছে এটা একটা পেশেন্টের সিভিয়ারিটি অ্যান্ড মোটিভেশনের উপর নির্ভর করে। সাপোজ আপনি ধরেন কোন একটা ছেলে হয়তো বন্ধুদের পাল্লায় পরে একবার বা দুবার সে হয়তো সিগারেট বা অ্যালকোহল, বিয়ার অথবা আপনি গাঁজা একটা টান দিল, এবং এইটা ওর বাবা মা জানতে পারলো এবং তাকে বোঝানো হলো, এবং সে বোঝার পরে সে নিজেও কিছুটা মোটিভেটেড যে না, এটা আমার করাটা ঠিক হয়নি, এবং সে গিলটি ফিল করলো। সো ইন দ্যাট কেস আসলে পারিবারিক শিক্ষাটা খুব ইম্পর্টেন্ট। তাকে বাবা মাই ফার্স্ট ইয়ার বোঝাবে যে তুমি আর কখনোই ওই সার্কেলে যাবা না বা তুমি মিশবা না, হয়তো একবার তুমি চলে গেছো। সো এটাকে তারা পজিটিভ মানে এটাকে হ্যান্ডেল করবে এবং তাদেরকে বোঝানো হবে। যদি তারা মনে করে না আমরা একটু প্রফেশনাল কাউকে দিয়ে বোঝাবো, তাহলে এটার জন্য আই থিঙ্ক সাইকোলজিস্টের কাছে যেতে পারে। যে তার কাছে যে বললো যে ও বন্ধুকে ত্যাগ করতে যাচ্ছে বা একটু এরিয়া এই বন্ধুদের সাথে মিশতে যাচ্ছে না, এটা কিভাবে ও মানে সাহসটা বা মোটিভেশনটা ধরে রাখবে, এই ব্যাপারে সাইকোলজিস্টরা এটা করতে পারে। তারা খুব ভালো কাউন্সিলিং, সাইকোথেরাপির মাধ্যমে তারা সমাধান করে দিতে পারে। এখন যদি এমন হয় যে আপনার ধরেন যে একজন মাদকটা কিন্তু আপনার দীর্ঘমেয়াদী একটা আপনার রোগ, এক ধরনের ডক্টর দীর্ঘমেয়াদী মস্তিষ্কের ডক্টর রোগ। ইফতেখারী আলম সিদ্দিকী স্যার, আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, কারণ এই পর্যায়ে আমাদেরকে একটা বিরতিতে যেতে হবে। কিন্তু এই ব্যাপারটি নিয়ে আমরা কথা বলবো যে সাইকোলজিস্টের কাছে যাব নাকি সাইকিয়াট্রিস্টের কাছে যাব। এই পর্যায়ে নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি। দর্শক, নেক্সাস টেলিভিশনে কেমন আছেন অনুষ্ঠানের পর্দাতে আপনার চোখ রাখবেন। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত। আমরা কথা বলছিলাম আসক্তি আসলে কি। বিরতিতে যাবার আগে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি, আসক্তি নিয়ে, নেশা নিয়ে, মাদকাসক্তি নিয়ে, এবং কিভাবে বুঝবেন এবং কি কি আপনারা পর্যায়ে নিতে পারেন আপনাদের ছেলেমেয়েদেরকে ভালো রাখার জন্য আসক্তি থেকে। এবং এই নিয়ে কথা বলছিলেন আমাদের সাথে সহযোগী অধ্যাপক ডক্টর চিরঞ্জীব বিশ্বাস, মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল। আমাদের সাথে কথা বলছেন অ্যাডিকশন মেডিসিন স্পেশালিস্ট ডক্টর ইফতেখারী আলম সিদ্দিকী, অ্যাথেনা লিমিটেড। ডক্টর ইফতেখারী আলম সিদ্দিকী, আপনার কাছেই ফিরতে চাই। বিরতির আগে আপনি বলছিলেন যে কেউ যদি এরকম মাদকাসক্তিতেই খুব ভয়ঙ্কর রকম বিপর্যয় অবস্থার মধ্যে পড়ে, অথবা যে কোনো আসক্তি, সে আসলে সাইকোলজিস্টের কাছে যাবে নাকি সাইকিয়াট্রিস্টের কাছে যাবে, এবং বাংলাদেশে কোথায় গেলে সেই সেবাগুলো পেতে পারে? জি, ধন্যবাদ। খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, চিকিৎসার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। প্রথমত মাদক কিন্তু এটা বারবার হতে পারে। হ্যাঁ, এই রোগটা কিন্তু এটা একটা রোগ, বারবার হতে পারে, এক ধরনের দীর্ঘমেয়াদী মস্তিষ্কের রোগ। সো এটা দীর্ঘমেয়াদী রোগ, সো দীর্ঘমেয়াদী চিকিৎসাটা প্রয়োজন, এবং এটা কিন্তু বারবার হতে পারে, রিল্যাপস করবে বা বারবার হতেই পারে। তো যেটা বলছিলাম, যদি একটা একটা যদি আপনার একটা পেশেন্ট, সে যদি একবার হয়তো প্রথমে একবার দুবার নিয়েছে, সো ইন দ্যাট কেস ফ্যামিলি, তার বাবা মা তাকে টেক কেয়ার করবে বা একটা কাউন্সিলের কাছে নিয়ে যেতে পারে। বাট যদি কোনো আপনার পেশেন্ট, সে যদি ড্রাগটা যদি বেশ কিছুদিন ধরে নিয়ে থাকে, কিছু যদি তার শরীরে শারীরিক মানসিক পরিবর্তনগুলো আসা শুরু করে, তার আচরণগত পরিবর্তন, শারীরিক পরিবর্তন, এই ক্ষেত্রে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে। এবং এটার জন্য আমাদের কোথায় নিয়ে যেতে গেলে বাংলাদেশে আমি অবশ্যই বলবো যে এটার জন্য আমাদের আপনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, এটা হচ্ছে সরকারি একটা জায়গা। এখানেও আপনার একটা অ্যাডিকশনের একটা জন্য ব্যবস্থা আছে, অ্যাডিকশন ক্লিনিক আছেন, বিএসএমইউ আমাদের আছেন। এটা হচ্ছে আমার বিএসএমইউ তে আপনার অ্যাডিকশন আপনার ক্লিনিক আছেন, যেখানে আপনার এক্সপার্ট সাইকিয়াট্রিস্ট ডক্টরাই থাকেন ডিল করার জন্য। এছাড়া তেজগাঁওতে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, সরকারি একটা আপনার যথেষ্ট খুব বড় এবং একটা ফ্যাসিলিটিস আছে, এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে, খুব নামমাত্র মূল্যে কিন্তু চিকিৎসা হয়, এবং ভর্তি করানোর ব্যবস্থা আছে। এবং আপনার পিজি হাসপাতালেও আপনার বিএসএমএল তো আপনি ভর্তি করতে পারবেন, এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, সেখানেও আপনি ভর্তি করতে পারবেন। এছাড়া বাংলাদেশে কিছু মানসম্মত আপনার প্রাইভেট ক্লিনিক আছেন। এই ক্লিনিকগুলোতেও আপনার যদি কেউ চায় এটা ভর্তি করা যেতে পারে। আচ্ছা, ডক্টর ইফতেখারী আলম সিদ্দিকী স্যার, আমরা এই কথোপকথনটিতে আবারও ফিরবো, তবে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, জেনে নেই তার প্রশ্নটি প্রথমে। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্নটি করতে পারেন। কার বিষয়ে প্রশ্নটি করতে চাচ্ছেন? ম্যাম, আমি মোহাম্মদপুর থেকে বলছি। আমার ভাই মোহাম্মদ ইসমাইল আফতাব, তার 2017 সাল থেকে তার মানসিক শরীর। ম্যাম, কথা হচ্ছে ম্যাম, আমার ভাই একটা ছেলের সাথে রিলেশনশিপ ছিল, আমাদের পারিবারিক দ্বন্দ্ব কিছু ছিল, এগুলো সব মিলিয়ে একটু ঝামেলা, আমরা বুঝতে পারতাম না, নিজে নিজে গালাগালি করতো, মারধর করতো, হাসতো। তারপরে আমি এখন কি করবো, অনুষ্ঠান দেখতে আমি মানসিক হাসপাতালে নিয়ে গিয়েছি।
সে নিজে থেকে ওষুধ খাইতো না, হ্যালো পার্কেট্রিন 5 mg দেওয়া হতো। অনেক মানে সে জানে না, খাবারে মিক্স করে দিতে লাগতো। কিন্তু কতদিন এভাবে একটু তার কারণে আমিও একটু মনে মানসিক সমস্যা হয়ে গেছি ম্যাম। আচ্ছা আচ্ছা, জি জি, বুঝতে পেরেছি যে আপনি খুব বিপর্যয় অবস্থার মধ্যে আছেন। আমি আচ্ছা, ওষুধের নামগুলো কি, জি জি জি, আপনি কি আবার জি জি, আপনি কি বলবেন যে আপনার ভাই কোন কোন ওষুধগুলো খাচ্ছিলেন, একটু স্পষ্ট করে নামগুলো বলবেন? হ্যালো 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 5 mg আর আচ্ছা আচ্ছা এক বেলা যদি না দিলে নর্মাল এই অবস্থা ম্যাম। আর বর্তমানে এই যে হঠাৎ করে এখন বর্তমানে চলছে রিসপোর্ট 5 mg আর সেড্রিন 5 mg, সেডিল 5 কিন্তু mg। দেখি কতদিন ম্যাম এটা আমরা দিতে পারবো। মানে এক বেলা না দিলে সে যদি ওষুধ না খায় রাস্তাঘাট হাঁটতে থাকে, হাঁটাইতে মারতে হবে না ম্যাম। মিষ্টি জিনিস সে বেশি পছন্দ করে, শুধু শুধু মিথ্যা মামলা। ডিবিরা ধরে নিয়ে গেছিল 2 মাস, রমজান মাসে তাকে জেলে আটকানো রাখা। আমি অনেক চেষ্টা করেছিলাম ওষুধ দেওয়ার। আচ্ছা ঠিক আছে, জি বুঝতে পেরেছি। ডক্টর ইফতেখারী আলম সিদ্দিকী স্যার, আপনার কাছেই আসতে চাই। আসলে আমাদের যিনি রোগী আত্মীয় ফোন দিয়েছিলেন, রোগীরই বোন, বোঝা যাচ্ছে যে আসলে পরিবারটি বেশ বিপর্যয় একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। তাকে আসলে কিভাবে সাহায্য করা যায়? আমার মনে হয় তাকে কোথাও ভর্তি করে আগে পরিপূর্ণ একটা চিকিৎসা আগে প্রয়োজন, কারণ এটা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা, তাকে আগে ভর্তি করতে হবে। আর আরেকটা ব্যাপার যেটা, যে ওষুধগুলো খাচ্ছে, এখানে কিন্তু আমাদের একটা চ্যালেঞ্জের একটা জায়গা আছে, আমি একটু আপনাকে বলি। সেটা হচ্ছে আপনার প্রত্যাহার জনিত সমস্যা, যেটাকে আমরা উইথড্রল বলি। হ্যাঁ, তো যারা মাদক সেবী তারা যখন মাদকটা নেয় না, তার শারীরিক কিছু প্রতিক্রিয়া, বিরূপ প্রতিক্রিয়া হয়ে থাকে, যেটাকে আমরা প্রত্যাহার জনিত সমস্যা বা উইথড্রল বলি, যেটা বাসাতে আসলে হ্যান্ডেল করা ডিফিকাল্ট। একটা আপনার পেশেন্ট বাসাতে রেখে চিকিৎসা করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। যেমন অস্থিরতা খুব কাজ করে, বমি বমি ভাব, ডায়রিয়া, নাক দিয়ে পানি পড়া, শরীরে প্রচন্ড ব্যথা, জ্বালা পোড়া, খিটখিটে মেজাজ হয়ে যাওয়া। সো সে খুব অ্যাগ্রেসিভ ব্যবহার বা অনেক সময় খুব রেস্টলেস হয়ে যায়। সো এই ক্ষেত্রে আসলে আমার মনে হয় ওনার পরিপূর্ণ একটা চিকিৎসার জন্য উনি একটা হসপিটালাইজড যে কোনো হসপিটালে, অথবা যেতে না চাইলেও হসপিটাল থেকে তারা নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। প্রাইভেট কিছু হসপিটাল আছে যারা বাসায় যেয়ে তাদেরকে প্রথমে বুঝিয়ে, না বোঝানো হলে অনেকটা জোরপূর্বক ভাবে হলেও তাদেরকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, এবং যাওয়ার পরে অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসার মাধ্যমে, কারণ চিকিৎসা এটা খুবই প্রয়োজন, এবং তার একটা সাইকিয়াট্রিস্ট লাগবে। এবং যখন তার এই বিরূপ প্রতিক্রিয়া বা উইথড্রল পিরিয়ডটা যখন পার হয়ে যাবে, বা ডিটক্সিফিকেশন আমরা বলি, এই ডিটক্সিফিকেশন যখন আপনার হয়ে যাবে, তারপরে কিন্তু তার আরো অনেক কিছু সাইকোথেরাপি, ফ্যামিলি কাউন্সিলিং, আরো অনেক ব্যাপার কিন্তু তার লাগবে। আর এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ, মানে এখানে কিন্তু শুধু একটা সাইকিয়াট্রিস্ট একাই কাজ করবে না, তার সাথে অ্যাডিকশন মেডিসিন এক্সপার্ট থাকবে, মেডিকেল অফিসার থাকবে, সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, তারপর হচ্ছে আপনার অ্যাডিকশন প্রফেশনালস, হ্যাঁ, রিকভারি কোচ, এবং আমরা এই হলিস্টিক অ্যাপ্রোচ, এবং এটা একটা কম্বিনেশন আপনার অ্যাপ্রোচ, হ্যাঁ, একসঙ্গে এটাকে কাজ করা হয়। মানে মাল্টিডিসিপ্লিনারি একটা টিম প্রয়োজন রোগীটির জন্য, একটা টিম প্রয়োজন। যদি ভর্তি করানো হয়, তো আমার মনে হয় একটা ভালো গাইডেন্স থাকে। তার যদি কোনো ফিনান্সিয়াল প্রবলেম থাকে, গভর্নমেন্টও সে করতে পারে, হ্যাঁ, প্রাইভেটও করতে পারে। আমার মনে হয় এইটাতে উনি একটা ভালো রেজাল্ট বা একটা আউটপুটটা বেশি ভালো আসবে। তবে তাকে কিন্তু ফলো আপ করতে হবে, এবং রিহ্যাবিলিটেশনের একটা ব্যাপার আছে, এইটাও কিন্তু মাথায় রাখতে হবে। তাকে চিকিৎসা দিয়ে ছেড়ে দিলে হবে না, তাকে নিয়মিত ফলো আপ করতে হবে এবং তাকে রিহ্যাবিলিটেট করতে হবে। ডক্টর চিরঞ্জীব স্যার, আপনি কি কোনো কিছু অ্যাড করতে চান ওনার চিকিৎসা পদ্ধতি ব্যবস্থায়? কেননা উনি বলছিলেন যে ওষুধ ছাড়া তাকে ভালোও রাখা যায় না, আবার উনি ওষুধ নিতেও চাচ্ছেন না। স্যার বলছিলেন যে একটা মাল্টিডিসিপ্লিনারি টিম অফ কেয়ার, আপনাদের যেটা সাইকিয়াট্রিক কেয়ারগুলো যেগুলো নেওয়া হয়, আপনি কি কোনো কিছু অ্যাড করতে চান স্যার? জি জি, না আমি কিছু বলতে চাচ্ছি যে আসলে রোগী যখন বাসায় ওষুধ খেতে চান না, রোগী যখন চিকিৎসায় আন্তরিক না, রোগী যখন চিকিৎসায় ডাক্তারের কাছে ফলো আপে নিয়ে আসা যাচ্ছে না, অনেক ক্ষেত্রে রোগী খাওয়া দাওয়া ঠিক মতো করেন না, আচরণগত সমস্যা থাকে, অনেক ক্ষেত্রে আত্মহত্যার প্রবণতা থাকে, অনেক ক্ষেত্রে কাউকে আঘাত করার প্রবণতা থাকে, এইসব রোগীকে আসলে বাসায় ম্যানেজ করা কখনোই সম্ভব না। সব রোগীকে, গার্জিয়ানকে অবশ্যই রোগীটা আরো খারাপ হওয়ার আগেই রোগীকে যতদূর সম্ভব হাসপাতালে ভর্তি করা উচিত। যেহেতু এই রোগীরা স্বাভাবিক জীবনের মধ্যে নেই, মানে স্বাভাবিক পৃথিবীর মধ্যে আমরা যেভাবে চিন্তা করি সেভাবে নেই, সে অন্য জগতে আছে,
কিন্তু এই রোগীদেরকে আসলে আপনি বুঝাই শুনে আসলে হাসপাতালে নিতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা হাসপাতাল ক্লিনিকে ভর্তি করতে হবে, কারণ আমাদের যে সরকারি হাসপাতালগুলো এখানে এখনো বাসা থেকে নিয়ে যাওয়ার সেই সার্ভিসটা কিন্তু বাংলাদেশে নেই। সাধারণত প্রাইভেট ক্লিনিক গুলোতে যেগুলো আছে সেখানেই খালি এই একমাত্র সার্ভিসটা আছে। এখানে ক্লিনিক থেকে লোকজন এসে হাসপাতালে আবার নিয়ে যান। তো সেক্ষেত্রে রোগীর গার্জিয়ানদের যদি খরচ ব্যাপারটা একটু বেশি হয়, যেহেতু ক্লিনিকের ব্যাপার, সেহেতু রোগীর গার্জিয়ান যদি সেটা অ্যাফোর্ড করতে পারেন সেক্ষেত্রে বেটার সার্ভিসের জন্য উনি ক্লিনিকে ভর্তি করতে পারেন। তবে রোগীর গার্জিয়ান যদি টাকা পয়সার ঘাটতি থাকে, সমস্যা থাকে, এবং তবে রোগীর সাথে থাকার জন্য লোক থাকে, কারণ সরকারি হাসপাতালে কিন্তু সাথে লোক থাকতে হয় 2 জন কমপক্ষে, এটা প্রাইভেট ক্লিনিকে রাখতে হয় না। সেখানে ওয়ার্ড বয় নার্স থাকেন যারা হচ্ছে রোগীর ঠিক মতো ওষুধ খাওয়ানো, ঠিক মতো ঘুম পাড়ানোর জন্য সব রকম ব্যবস্থা, ডাক্তার সবসময় 24 ঘন্টা ডাক্তার থাকেন, সেই জায়গাগুলো ম্যানেজ হয়। কিন্তু নর্মালি সরকারি হাসপাতালে অনেক ক্ষেত্রেই এই এই রোগীকে নিয়ে যাওয়ার ব্যাপারটা গুলো থাকে না, তবে খরচের জায়গাটা তুলনামূলক অনেকটা সাশ্রয়ী সরকারি হাসপাতালে। মানে হসপিটালের খরচে একটা বেশ কম থাকে স্যার। চিরঞ্জীব স্যার, আমরা ইফতেখারী আলম সিদ্দিকী স্যারের সাথে কথা বলছিলাম এই দর্শকের প্রশ্নের আগে, যে আসলে সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট কখন আসলে এই আসক্তি নামক এই মানসিক রোগ অথবা যেটা আমরা নিউরোলজিক্যাল রোগী বলি এটাকে লাগে, এবং উনি বলছিলেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটি সার্ভিস আছে, সরকারি হসপিটালে আছে। আপনার কাছে জানতে চাই স্যার, আসলে এই যে মাল্টিডিসিপ্লিনারি টিম যেটি বললেন যে বিভিন্ন ধরনের আপনাদের যে সাইকিয়াট্রিক সেবা থাকে, আসলে কারা কারা কখন কেন আসলে যুক্ত হয়? যেমন আপনি বলছিলেন যে সাইকোথেরাপি, আবার সাইকোলজিস্ট, আবার সাইকিয়াট্রিস্ট, আবার আলাদা করে যে নিউরোলজিস্ট, এনারা আসলে কখন কখন চিকিৎসার কোন কোন ব্যাপারগুলোতে আসলে যুক্ত হন? জি, থ্যাংক ইউ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে সাইকিয়াট্রিস্ট, সাইকোলজি সবাই টিম ওয়ার্ক। আসলে আরো অনেকে আমাদের সাইকিয়াট্রিস্টই আছেন, আমরা সাইকিয়াট্রিস্ট সবাই কিন্তু অ্যাডিকশন নিয়ে চিকিৎসা করি। এর মধ্যে আবার কিছু কিছু আছেন যারা আমরা একটু অ্যাডিকশন একটু বেশি কাজ করি, বেশি অভিজ্ঞতা, অ্যাডিকশন নিয়ে আমাদের কিছু ডিগ্রি আছে, সেক্ষেত্রে হয়তো আমরা অনেক ক্ষেত্রে কাজ করি। তারপর আমাদের সময় স্বল্পতার কারণে আমরা তো সাইকোথেরাপি বা কথা সেশনের জায়গাটা আমরা অনেক সময় নিতে পারি না। সেই ক্ষেত্রে আমরা যারা অ্যাডিকশনাল স্পেশালিস্ট আছেন তাদেরকে আমরা এটা হ্যান্ড ওভার করে দিই। তারা তখন রোগীর ওই আমরা যেটাকে বলি যে রিহ্যাবিলিটেশনের জায়গাটা, মানে স্বাভাবিক জীবনে ফেরত যাওয়ার পরে সে কিভাবে লাইফটাকে মেনটেন করবে সেই ট্রেনিংটা তাকে দিয়ে রাখেন। এখন অনেক ক্ষেত্রেই মনে করেন, অনেকে মানুষ, আপনার যেমন প্রশ্ন আসছে যে সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন নাকি আগে সাইকোলজিস্টের কাছে যাবেন, এটা কিন্তু নির্ভর করবে সবকিছুই রোগীর অবস্থার উপর। এখন একটা রোগী যদি মাদক বন্ধ করার পর তার উইথড্রল সিম্পটম এরকম না হয়, অতটা খারাপ না লাগে, বমি ডায়রিয়া না হয়, ঘুমের সমস্যা না হয়, আচরণগত উগ্রতা না হয়, রোগী স্টেবল থাকে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু সাইকিয়াট্রিস্টের সাথে কিছু যোগাযোগ রাখতে হবে। ওষুধ হয়তো উনি দিলেন না, উনি ফলো আপ করলেন। সাথে সাইকিয়াট্রিস্ট যেটা করেন যে টিম, এই যে আমরা যেটাকে বলি এই ড্রাগ এডিকশনে যেই আমরা যে একটা টিম তৈরি করি রোগীকে ভালো করার জন্য, এই টিমের লিডারটা আসলে সাইকিয়াট্রিস্ট হিসেবে কাজ করেন, এবং সাইকিয়াট্রিস্ট তদারকি করেন যে উনি সাইকোথেরাপি ঠিক মতো পাচ্ছে কিনা, গার্জিয়ান ট্রেনিং ঠিক মতো হচ্ছে কিনা, রোগীর গার্জিয়ানটা ঠিক মতো বুঝেছে কিনা, ওই গার্জিয়ান ঠিক মতো রোগীকে ফলো আপ করাচ্ছে কিনা, এই জিনিসগুলো আসলে একজন সাইকিয়াট্রিস্ট মেনটেন করেন। উনি ওষুধ না দিলেও উনি গার্জিয়ানকে এই ক্ষেত্রে উনি গাইড করে, সেই ক্ষেত্রে চিকিৎসাটা ঠিক মতো হয়। কারণ গার্জিয়ানের দায়িত্বটা কিন্তু মাদকাসক্ত রোগীকে অনেক বেশি, এবং গার্জিয়ান যখন কর্পোরেট আচরণ করেন তখনই কিন্তু রোগী সুস্থ করার হারটা অনেক অনেক বেড়ে যায়। যেমন আমরা অনেক সময় রোগী হাসপাতালে ভর্তি করি, যখন নির্দিষ্ট সময় সাধারণত ড্রাগ এডিকশন রোগীকে 4 মাসের মতো থাকতে হয়, অনেক গার্জিয়ান 2 মাস নেওয়ার পর রোগী ভালো রেখে নিয়ে চলে যান, সেই ক্ষেত্রে কিন্তু রোগী রিল্যাপসের রেটটা অনেক বেড়ে যায়। আমি মনে করি রোগী যদি অনেক ক্ষেত্রে আমি বলি ব্রেনগত যে ডিফেক্ট হয়ে যায় একটা মাদকের কারণে, মাদক আমরা বলি যে প্রিফ্রন্টাল কর্টেক্সের কথা বললাম, যে অনেক ক্ষেত্রে বললাম যে অ্যামিগডালা বলি, ওখানে এফেক্ট করে, রোগী অস্থিরতা, অ্যাংজাইটি বেড়ে যায়। অনেক ক্ষেত্রে রোগীর সেরোটোনিন লেভেলের মধ্যে ইমব্যালেন্স থাকে, অনেক ক্ষেত্রে গ্লুটামেট বলে একটা কেমিক্যাল আছে ওটা বেড়ে যায়, রোগী অ্যাগ্রেসিভ হয়ে যায়। অনেক ক্ষেত্রে এই ব্রেন যদি এফেক্টে থাকে বেশি, এবং অনেক ক্ষেত্রে আমরা বলি ডোপামিন বেশি রিলিজ হয়ে যায়, কিন্তু রোগীদের মধ্যে সন্দেহ, কানে গায়েবী কথা আসা, ভয়, অনেক কিছু কিন্তু চলে আসে। তখন রোগীকে অবশ্যই তখন সাইকিয়াট্রিস্টের দ্বারা কিছু ওষুধ দিতে হবে যেন ওষুধটা রোগী ভালো থাকে। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখি যে একটা রোগী যখন মাদক বন্ধ করে দেয়, তখন রোগী যখন স্বাভাবিক জীবনে ফেরত আসে, তখন রোগীর মধ্যে একটা হতাশা কাজ করে যে হায় হায় আমার এটা এগিয়ে গেল, আমার কি হবে, তার ডিপ্রেশনের ঝুঁকি থাকে। সেই ক্ষেত্রেও ডিপ্রেশনের চিকিৎসা কিন্তু একজন সাইকিয়াট্রিস্ট করে থাকেন ওষুধের মাধ্যমে। তবে এর সাথে সাথে অবশ্যই সাইকোথেরাপি বা আমরা যে রিহ্যাবিলিটেশন চিকিৎসা বলি, এটা অবশ্যই তার সাথে কন্টিনিউ করতে হবে। অনেক গার্জিয়ানই দেখে রোগী ভালো হয়ে গেছে, সুস্থ আছে, কি দরকার আছে আর যাওয়ার, কি দরকার আছে ওষুধ খাওয়ার,
এগুলোই কিন্তু মেনলি কথা মানে পুরো একটা মাল্টিডিসিপ্লিনারি টিম কেয়ার আসলে মেনটেন করতে হবে। ডক্টর চিরঞ্জীব বিশ্বাস স্যার এবং ডক্টর ইফতেখারী আলম সিদ্দিকী স্যার, আমাদের সময় স্বল্পতার জন্য অনুষ্ঠান হয়তো এখানে শেষ করে ফেলতে হবে। আসলে বলার ছিল অনেক কিছুই, কিন্তু আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আপনাদের ব্যস্ত সময়ের মধ্য থেকে আমাদের দর্শকদেরকে সময় দিয়েছেন, অত্যন্ত প্রয়োজনীয় কথা বলেছেন এবং পরামর্শ দিয়েছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। জি জি, দর্শক আপনাদেরকে এতক্ষণ ধন্যবাদ যারা এতক্ষণ এই অনুষ্ঠানটি দেখেছেন। আসলে আমরা আগে যখন ছোট ছিলাম তখন পরিবারে কেউ ধূমপান করছে সেটা যেমন খুব ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল, সেটা শোনা এবং দেখা দুজনের পক্ষে, মানে বাবা মা অথবা সন্তান। কিন্তু এখন বাবা মারা বেশ গর্ব করে বলেন যে আমার সন্তানটি ধূমপান করছে অথবা ভেপ খাচ্ছে। আসলে এই যে বিজ্ঞান এবং প্রযুক্তির এই যুগে সময় পাল্টাবে, অনেক কিছু পাল্টাবে, বিজ্ঞান প্রযুক্তি আসবে, এটাই নিয়ম। কিন্তু পরিবারের বন্ধন এবং বাবা মা এবং শিক্ষকের ভালোবাসা যদি আসলে ছোটদের মধ্যে থাকে তাহলে তারা বুঝতে পারবে আসলে কোনটা ভুল কোনটা ঠিক। কেননা আসলে মাদকাসক্তির মতো অথবা অন্য যে কোনো জিনিস যেগুলো আসলে ক্ষতিকর শারীরিক এবং মানসিক, সেই সমস্ত জিনিস থেকে দূরে রাখাই আমাদের উচিত। পরিবারে যে ছোটরা আছে তাদেরকে বোঝানো। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নিশ্চয়ই সামনে আগামীতে কোনো পর্বে। সে পর্যন্ত সবাই নিজেদের যত্ন নেওয়ার চেষ্টা করবেন, আর হ্যাঁ, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন।